সংস্কার বাস্তবায়ন না হলে বড় অঙ্কের রাজস্ব হারাবে সরকার, কর ছাড় বাতিলের সুপারিশ পিআরআই এর। রিজার্ভের ওপর চাপ কমাতে বিনিময় হার নমনীয় করার পরামর্শ আইএমএফ এর। টেকসই পুনরুদ্ধারে রাজস্ব নীতি সংস্কারের তাগিদ। চ্যালেঞ্জ মোকাবেলায় ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, উন্নয়নের হুমকি হতে পারে এআই। সৌদিতে সালমান এফ রহমান। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি। তারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজস্ব খাতে ব্যাপক সংস্কার না হলে বিপুল পরিমাণ কর হারাবে সরকার। এতে 2041 সাল নাগাদ পুঞ্জীভূত ক্ষতির পরিমাণ দাঁড়াবে 50 লাখ কোটি টাকা। দুপুরে রাজধানীতে এক সেমিনারে এ তথ্য তুলে ধরে গবেষণা সংস্থা পিআরআই। এজন্য কর ছাড় বাতিল করা সহ নানা সুপারিশ করেছেন গবেষকরা। ব্যবসায়ী নেতাদের দাবি, কর ছাড় তুলে নেওয়া হলে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে বেসরকারি খাত। গত এক দশকে অর্থনীতি যে গতিতে এগিয়েছে, রাজস্ব আদায় সে গতিতে বাড়েনি। ফলে কর জিডিপি অনুপাত 10.5% থেকে 7% নেমেছে। এতে সরকারের খরচ করার সক্ষমতা কমেছে, বেড়েছে দেশি বিদেশি ঋণ। সংকট উত্তরণে আয় বাড়ানোর উপায় খুঁজছে সরকার। অর্থনীতিবিদদের মতে স্বল্পমেয়াদে রাজস্ব বাড়াতে হলে অব্যাহতি তুলে দিতে হবে। এর মাধ্যমে 4 বছরে আসবে 60,000 কোটি টাকা। দীর্ঘমেয়াদী সংস্কার আনতে হবে রাজস্ব আদায় ব্যবস্থায়। ভ্যাট ও আয়করে অটোমেশন, কাঠামোগত সংস্কার সহ নানা পরামর্শ দেন অর্থনীতিবিদরা। তারা জানান, সংস্কার হলে 2041 সাল নাগাদ রাজস্ব বাড়বে 49 লাখ কোটি টাকা। ট্যাক্স সিস্টেমের ফান্ডামেন্টাল রিওরিয়েন্টেশন দরকার। ডাইরেক্ট ট্যাক্স থেকে আমাদেরকে ফোকাসটা দিতে হবে, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে ফোকাস কমাতে হবে তা নয়, কিন্তু মাচ অফ দ্য রেভিনিউ হ্যাজ টু কাম ফ্রম ডাইরেক্ট ট্যাক্স সাইড। এবং এটা না হলে পরে কিন্তু ওই ইনকাম ডিস্ট্রিবিউশন আমরা অ্যাড্রেস করতে পারবো না। ব্যবসায়ীদের দাবি, কর ছাড় তুলে নিতে হলে ব্যবসার খরচ কমাতে হবে। রপ্তানি বহুমুখী করতে দরকার নীতি সুবিধা। কস্ট অফ ডুইং বিজনেস অনেক জায়গাতেই অনেক হাই কম্পেয়ার টু মেনি অফ দ্য কম্পিটিটরস। আমরা যদি এই ট্যাক্স এক্সেমশনগুলো না দিই, এই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে কম্পিটিটিভ থাকবে না। সেমিনারে অর্থ প্রতিমন্ত্রী অভিযোগ করেন, অনেকেই কর ফাঁকি দিতে সম্পদের মূল্য কম দেখাচ্ছেন। যতই বলি আমরা মুখে, সবাই কর দিতে চায়, ট্যাক্স দিতে চায়, ভ্যাট দিতে চায়, আসলে কিন্তু একটা বড় অংশই দিতে চায় না। বলার সময় আমরা বলি, ব্যক্তি পর্যায়ে যখন যাই তখন কিন্তু দিতে চায় না। যারা প্রপার্টি বিক্রি করেন, আমাদের যারা প্রপার্টি হোল্ডার আছে, ওরা কেউই চান না যে ওনাদের টাকাটা আমাদের ট্যাক্স ফাইলে রাখানোর মতো না হয়। এটা তো ওনারা কেউ চান না। সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষায় নীতি নির্ধারণে নানা দুর্বলতার কথা স্বীকার করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের আর্থিক হিসাবে এখনো ঘাটতি আছে, তাই বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিনিময় হার আরও নমনীয় করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটি এমন পরামর্শ দেয়। এ সময় টেকসই পুনরুদ্ধারের জন্য রাজস্ব নীতির সংস্কারের সুপারিশ করে সংস্থাটি। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনীতির আঞ্চলিক পূর্বাভাস প্রকাশ উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে আইএমএফ। এতে বলা হয়, বাংলাদেশের আর্থিক হিসেবে এখনো ঘাটতি রয়েছে, তাই বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে বাজারভিত্তিক বিনিময় হার চালুর পরামর্শ দেয় সংস্থাটি। চলতি অর্থবছরের 9 মাসে বাংলাদেশের চলতি হিসাবে উদ্বৃত্ত ছিল 470 কোটি মার্কিন ডলার, কিন্তু একই সময়ে ঘাটতি 830 কোটি ডলার। আইএমএফ বলছে, যা গত এক বছর আগের একই সময়ের তুলনায় 4 গুণ বেশি। মুদ্রানীতি কাঠামো ও রাজস্ব আদায়ে উন্নতি হয়েছে। আমি মনে করি বাংলাদেশ যেখানে হিমশিম খাচ্ছিল তা হলো চলতি হিসাব নিয়ে। মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করলে বাংলাদেশ আর্থিক হিসাবে ইতিবাচক ফল পাবে। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার 5.7% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। এ হার গত 2022-23 অর্থবছরের চেয়ে কিছুটা কম।
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদী অবকাঠামোগত সমস্যা মোকাবিলা করার চেষ্টায় আছে বাংলাদেশ। দেশটি সক্রিয়ভাবে এ বিষয়ে IMF এর কাছে সহযোগিতা চেয়েছে এবং IMF সেই সহায়তা করছেও। তাই সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে এখন কিছুটা ভালো করছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে IMF এর $470 কোটি ঋণ কর্মসূচি চলমান। 2 কিস্তির অর্থও ইতিমধ্যে ছাড় করেছে IMF। তৃতীয় কিস্তির অর্থ পাওয়ার কথা আগামী মাসে। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে লক্ষ্যমাত্রা অনুযায়ী বাংলাদেশে নেট রিজার্ভ কম বলে পর্যবেক্ষণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর। রিজার্ভ বাড়াতে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা চেয়েছে সংস্থাটি। আগামী 8 মের মধ্যে তা জমা দিতে হবে। ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনায় সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন IMF এর প্রতিনিধিরা। সংস্থার শর্ত অনুযায়ী আগামী জুন মাস নাগাদ $20.10 বিলিয়ন রিজার্ভের লক্ষ্য। রিজার্ভ ধরে রাখার ব্যর্থতার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নীতিতে ভুল ছিল বলেও পর্যবেক্ষণে তুলে ধরেন আন্তর্জাতিক সংস্থাটির প্রতিনিধিরা। এছাড়া খেলাপি ঋণের তথ্য প্রকাশে কোনো গরমিল রয়েছে কিনা সে বিষয়েও তথ্য চেয়েছেন। একই সঙ্গে মামলায় আটকা পুনর্তফসিল ও অবলোপনে ব্যাংকের খারাপ সম্পদ হিসেবের গ্রাহকদের কাছে তুলে ধরা হচ্ছে কিনা সে বিষয়েও জানতে চেয়েছে সংস্থাটি। উন্নত আর অনুন্নত দেশের মধ্যে বিভেদ দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এই সংকট কাটাতে বৈশ্বিক আর্থ সামাজিক কাঠামো পুনর্গঠনের পরামর্শ দেন তিনি। সৌদি আরবে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় তিনি এসব কথা বলেন। সালমান এফ রহমান বলেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি উন্নয়নের পথে হুমকি হয়ে উঠতে পারে। সৌদি আরবের রিয়াদে বিশেষ সভার আয়োজন করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম, যেখানে 90 দেশের প্রায় 1000 প্রতিনিধি অংশ নিয়েছেন। বৈশ্বিক সহযোগিতা, প্রবৃদ্ধি ও জ্বালানি নিয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এতে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিভিন্ন ক্ষেত্রে নিজ দেশের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। বলেন, করোনা মহামারীতেও বাংলাদেশের উন্নয়ন অব্যাহত ছিল। চ্যালেঞ্জ মোকাবিলা করেও প্রবৃদ্ধি অর্জন করে 5%। আলোচনায় গুরুত্ব পায় শিল্প কারখানায় রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার। এক্ষেত্রে সালমান এফ রহমান আশঙ্কা করেন, অতিমাত্রায় প্রযুক্তির ব্যবহার মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে প্রযুক্তির সক্ষমতা ভাগাভাগি করলে সুফল পেতে পারে পুরো বিশ্ব। আগামী 5 বছরে AI এমন জায়গায় পৌঁছে যাবে যা আমাদের চিন্তার বাইরে। ভবিষ্যতে মানুষের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। কর্মক্ষেত্রে মানুষকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। এ সময় মার্কিন বিনিয়োগকারী ল্যারি ফিঙ্ক বলেন, বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে পুঁজিবাজারকে গতিশীল করতে হবে। এছাড়া সামাজিক সমস্যা এড়াতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদও দেন তিনি। বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী পুঁজিবাজার গঠন করতে হবে। এটি আর্থিক খাতকে গতিশীল করবে। প্রযুক্তির কারণে সবকিছু দ্রুত বদলে যাচ্ছে। যেসব দেশে জনসংখ্যা কমছে সেখানে প্রযুক্তি ব্যবহারে সামাজিক সমস্যা কম। যেসব দেশে জনসংখ্যা বাড়ছে সেখানে শিক্ষা ও কর্মসংস্থানের সমস্যা দেখা দিচ্ছে। আলোচনায় সালমান এফ রহমান বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশকে পড়তে হয় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে। এতে বাংলাদেশের কোনো দায় না থাকলেও ভুগতে হচ্ছে ঠিকই। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আমাদের ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে, টাকার বিপরীতে ডলার শক্তিশালী হয়েছে। 12 বছর অর্থনীতি স্থিতিশীল থাকলেও হঠাৎ অবমূল্যায়নের মুখে পড়তে হয়েছে। যুদ্ধ আমাদের সমস্যায় ফেলেছে, কিন্তু এর দায় আমাদের নয়। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বাংলাদেশকে ৩,১৭৯ কোটি টাকা ঋণ দিচ্ছে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি। মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে আইডিবির বোর্ড অব গভর্নর্সের বার্ষিক সভায় বাংলাদেশ সরকার ও ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের মাঝে চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইডিবির পক্ষ থেকে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মানসুর মুখতার চুক্তিটি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী শহরের নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত টেকসই এবং পরিবেশ বান্ধব আবাসন নিশ্চিতে সাশ্রয়ী গৃহ নির্মাণে প্রায় ২৯ কোটি ডলার ঋণ দিবে ব্যাংকটি। প্রকল্পটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বাস্তবায়ন করবে। এর ফলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে চাষযোগ্য জমি সংরক্ষণ করা হবে। এদিকে প্রথমবারের মতো দেশের বেসরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন করছে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। পাবনায় ১০০ মেগাওয়াট গ্রিড সংযুক্ত সৌর ফটো ভোল্টলাইট প্ল্যান্ট নির্মাণ এবং পরিচালনার জন্য এই ঋণ দিচ্ছে সংস্থাটি। এ লক্ষ্যে এডিবি ও ডাইনামিক সান এনার্জির মধ্যে ১২১.৫৫ মিলিয়ন ডলারের অর্থায়ন প্যাকেজ সই হয়েছে। অর্থায়ন প্যাকেজটিতে এডিবি ৪৬.৭৫ মিলিয়ন ডলার ঋণ, ILX ফান্ড থেকে ২৮.৫ মিলিয়নের সিন্ডিকেট বি ঋণ এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি থেকে ৪৬.৭৫ মিলিয়ন ডলারের ঋণ রয়েছে। এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি বার্ষিক ১৯৩.৫ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে এবং বছরে ৯৩,৬৫৪ টন কার্বন ডাই অক্সাইড দূষণ রোধ করবে। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এবার ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণে ৪১৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,১১,০৪১ টাকা। এর মাধ্যমে ৭ দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৮,৩৮৭ টাকা কমল। মঙ্গলবার বিকেল থেকেই নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বাজুস। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১,০৬,০০২ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের নির্ধারণ করা হয়েছে ৯০,৮৬৩ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি কমে হয়েছে ৭৫,৫৫৯ টাকা। এই নিয়ে এপ্রিলে ১১ বার স্বর্ণের দাম সমন্বয় হলো। বিশ্বখ্যাত ব্র্যান্ড লাক্সের ১০০ বছর উদযাপন করল ইউনিলিভার বাংলাদেশ। সোমবার রাজধানীর একটি হোটেলে এ সময় নতুন ফর্মুলায় লাক্স সাবান উন্মোচন করা হয়। আয়োজকরা জানান, নতুন সাবানে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন ই যুক্ত আরও উন্নত ফর্মুলেশন, যা ভোক্তাদের দিবে ফ্ললেস উজ্জ্বল ত্বক। ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আক্তার বলেন, ১৯৬৪ সাল থেকে লাক্স বাংলাদেশের নারীদের সৌন্দর্য চর্চায় বিশেষ স্থান দখল করে আছে। সৌন্দর্য শিল্পে উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে লাক্স সেরা মানের পণ্য সরবরাহ করে থাকে। বছরের পর বছর লাক্স কিংবদন্তি ব্যক্তিদের সমর্থনে ধন্য হয়েছে। অনুষ্ঠানে গুলশান আরা আক্তার চম্পা, শামিমারা নিপা, সুবর্ণা মুস্তফা সহ অন্যান্য শিল্পীদের পুরস্কৃত করা হয়। লাক্সের বিজ্ঞাপন করতাম, ওই সময় পে অফ লাইন ছিল হচ্ছে বিশ্বজুড়ে তারকাদের সৌন্দর্য সাবান। হ্যাঁ, তো তখন লাক্সের সাথে সম্পৃক্ত হওয়া মানেই বুঝে নিতাম যে আর কিছু হোক না হোক তারকা হয়ে গেছে আর কি। অনেকদিন পর এরকম একটা কালারফুল ইভেন্টে আসলাম। আমার লাইফ এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইক কোটের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুরো ড্রেসের সাথে, তো এরকম কালারফুল ইভেন্ট এসে আই এম ওভারওয়েলমড। গ্রিসে কর্মী পাঠাতে দেখা দিয়েছে ভিসা জটিলতা। ফলে বছরে ৪,০০০ কর্মী পাঠানোর কথা থাকলেও ২ বছরে গেছে মাত্র ১১৪ জন। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় এই সংকট তৈরি হয়েছে। এ নিয়ে দেশটির সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কর্মী পাঠাতে ২০২২ সালে গ্রিসের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়। সে অনুযায়ী বছরে ৪,০০০ কর্মী নেওয়ার কথা। কৃষি শ্রমিক হিসেবে দেয়া হবে ৫ বছরের ওয়ার্ক পারমিট। কিন্তু ২০২২ সালে গ্রিসে গেছেন মাত্র ১২ জন, ২০২৩ সালে ৭৭ জন এবং এবছর ২৫ জন কর্মী। জনশক্তি ব্যবসায়ীরা বলছেন, গ্রিসে কর্মী পাঠানো নিয়ে সরকারের স্পষ্ট দিক নির্দেশনা নেই। এছাড়া ভিসা জটিলতাও রয়েছে। প্রতি বছর জব মার্কেটে ২৫ লক্ষ লোক ঢোকে, সেখান থেকে আমরা ৪,০০০ লোক গ্রিসের মতো দেশে পাঠাতে পারবো না, এটা আমার কাছে বোধগম্য নয়। আমাদের ইউরোপের পার্টিকুলার যে কয়েকটা দেশে আমাদের সাথে চুক্তি হয়েছে এবং আমাদের লোক যাচ্ছে, সেসব দেশের একটা কনসুলেট অফিস এখানে বা তাদের কোনো সার্ভিস সেন্টার এখানে খোলা যায় কিনা, না হলে পরে আমরা এই মার্কেটগুলো হারাবো।
এ নিয়ে গ্রিসের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা জানিয়েছেন 16 এপ্রিল এথেন্সে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। ঢাকায় গ্রিসের দূতাবাস চালু হলে সংকট কেটে যাবে। তাদের ভিসা ইস্যু বা ভিসা ব্যবস্থাপনায় তাদের সক্ষমতার অভাব। গ্রিক পররাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে ঢাকায় দূতাবাস স্থাপন তাদের অগ্রাধিকার তালিকাভুক্ত একটি প্রকল্প। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন গ্রিসের মতো আরও অনেক দেশে মৌসুমি কর্মী পাঠানোর সুযোগ রয়েছে, সেদিকে সরকারকে নজর দিতে হবে। অভিবাসন খরচটাকে একেবারেই কমাতে হবে এবং আমরা যেটা দাবি করি যে এই অভিবাসন খরচটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে 0 অথবা এটা এমপ্লয়ার পেইড মডেল, যে মালিক নিবে সেই মালিক এখানে আসলে তার অভিবাসন খরচটা বহন করা উচিত, যাতে করে শ্রমিক তার কোনো খরচ না হয়, সে যে কাজ করে ইনকাম করে আবার ফেরত আসতে পারে। গ্রিসের কৃষি, পর্যটন, নির্মাণ ও তৈরি পোশাক শিল্প খাতে বিদেশি কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিকদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার আশ্বাসেও উত্তর চট্টগ্রামের বিভিন্ন রুটে বাস ধর্মঘট 23 ঘণ্টা পর প্রত্যাহার করেছে পরিবহন শ্রমিক ফেডারেশন ইউনিয়ন। মঙ্গলবার বিকেল 4টার সময় তারা ধর্মঘট তুলে নেয়। এর আগে সোমবার বিকেল 5টা থেকে শুরু হওয়া হঠাৎ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন রুটে চলাচলকারী হাজারো মানুষ। পরিবহন শ্রমিকরা জানান, রোববার অক্সিজেন মোড়ে বিআরটিসি ও বেসরকারি পরিবহনের শ্রমিকদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় পুলিশ 4 শ্রমিককে আটক করে, পরে তাদের ছেড়ে দিয়ে অন্য মামলায় গ্রেফতার করলে ধর্মঘটের কর্মসূচি দেয় পরিবহন শ্রমিক ফেডারেশন ইউনিয়ন। এতে চট্টগ্রাম থেকে রাঙামাটি ও খাগড়াছড়ি রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।